আপু আমরা লাইভে আছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? জি আপু দেখা যাচ্ছে। অনুপ ভাইয়া শুরু করতেছি। আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস, আমি ডক্টর উম্মে সুমাইয়া আলী জুই। আজকে আমরা বেলিয়ান ল্যাবের চ্যাপ্টার 25 নিউট্রিশন অ্যান্ড ফ্লুইড থেরাপি এই চ্যাপ্টারটা পড়ব। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট কিছু বক্স আগে পড়ে ফেলবো এবং এই বক্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে এগুলো বুঝে বুঝে মুখস্থ করে ফেলতে হবে। এই বক্সগুলো থেকে আমাদের এমসিকিউতে এসবিএতে প্রশ্ন আসতে পারে, যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে এই বক্সগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যারা ফাইনাল ক্রস পরীক্ষা দিব তাদেরকে ভাইভাতেও এই বক্সগুলো থেকে প্রশ্ন করা হবে, এমনকি এই প্রশ্নগুলো রিটেনেও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সামারি বক্স 25.1, মেটাবলিক রেসপন্স টু স্টারভেশন। স্টারভেশন মানে হচ্ছে যখন আমরা একটা লং টাইম পর্যন্ত কোনো কিছু খাই না, ইভেন ওয়াটারও না, সেই ব্যাপারটাকে বলা হয় স্টারভেশন। এখন একটা পেশেন্ট কখন স্টারভেশনে থাকে, যখন তাকে আমরা কোনো একটা সার্জারি করি, তখন আমরা তাকে সার্জারির আগে কিছু ঘন্টা নাথিং পার ওরাল বা এনপিও রাখি। তারপরে সার্জারির পরেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সেই পেশেন্টকে কিছু খাবার দিই না। তাহলে এই যে স্টারভেশনের ব্যাপারটা পেশেন্টের, সেই স্টারভেশনের কারণে পেশেন্টের বডিতে মেটাবলিক কি কি রেসপন্স হতে পারে। এছাড়া কোনো পেশেন্ট যদি ম্যালনিউট্রিশনের পেশেন্ট হয় বা কোনো পেশেন্ট যদি কোনো ডিজিজের কারণে খেতে না পারে, এবং তার কারণেও পেশেন্ট স্টারভেশনে চলে যেতে পারে। তাহলে একজন পেশেন্ট যখন স্টারভেশনে থাকবে তখন তার বডিতে খাবার নাই মানে তার ব্লাডে গ্লুকোজও কম, ব্লাডে গ্লুকোজ কম। ব্লাডে গ্লুকোজ কম মানে এই গ্লুকোজগুলোকে ব্লাড থেকে বডির বিভিন্ন সেলে নেওয়ার জন্য ইনসুলিনের পরিমাণও কম। তার মানে স্টারভেশন মানে পেশেন্টের বডিতে খাবার কম, মানে হচ্ছে গ্লুকোজ কম, এবং গ্লুকোজ কম মানে ইনসুলিনও কম। এখন ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি হরমোন হচ্ছে গ্লুকাগন, তাহলে গ্লুকাগন বাড়বে। গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে লিভার থেকে গ্লুকোজকে ব্লাডে নিয়ে আসা। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড থেকে বিভিন্ন টিস্যুতে নিয়ে যাওয়া, বিভিন্ন টিস্যুতে গ্লুকোজকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ইনসুলিনের কাজ। কিন্তু গ্লুকাগনের কাজ হচ্ছে সেই লিভার থেকে ব্লাডে গ্লুকোজকে নিয়ে আসে। তার মানে স্টারভেশনের সময় একজন মানুষের ব্লাডে ইনসুলিন কম থাকবে এবং গ্লুকাগন বেশি থাকবে। তারপরে 3 নাম্বার পয়েন্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস। হেপাটিক মানে হচ্ছে লিভার, সেটা আমরা জানি। এন্ড গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে। গ্লাইকোজেনটা লাইসিস হয়ে গ্লুকোজ তৈরি হবে, এটাই হচ্ছে হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস। কারণ এই জিনিসটা হবে লিভারের মধ্যে, লিভার সেলের মধ্যে। ওকে, তারপরে আসি প্রোটিন ক্যাটাবলিজম এবং লাইপোলাইসিস।
বডিতে এখন পেশেন্ট খাবার খাচ্ছে না, তার মানে পেশেন্টের বডিতে এখন গ্লুকোজ কম আছে পেশেন্টের বডিতে। তাহলে বডির যে প্রোটিন স্টোর আছে সেই প্রোটিনগুলো ভেঙে ভেঙে গ্লুকোজে কনভার্টেড হবে। বডিতে যত লিপিড আছে সেই লিপিডগুলো ভেঙে ভেঙে কি হবে, গ্লুকোজে কনভার্টেড হবে। কিভাবে গ্লুকোজে কনভার্টেড হতে পারে? প্রোটিন আর হচ্ছে লিপিড, ডিরেক্ট না, তাহলে ইনডিরেক্টলি বা কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে এই প্রোটিন এবং লিপিডগুলো ভেঙে ভেঙে ব্লাডে এসে গ্লুকোজে কনভার্টেড হতে পারে। সেটা কিভাবে আমরা একটু দেখি। প্রোটিন কি দিয়ে তৈরি? আমরা জানি প্রোটিন তৈরি হয় অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে একটা প্রোটিন যখন ভেঙে যাবে, ব্রেকডাউন হবে, তখন অনেক অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এবং লিপিড ভেঙে গেলে কি হয়? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে। এখন এই যে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই জিনিসগুলো কি হবে? গ্লুকোজে কনভার্টেড হবে। গ্লুকোজে কনভার্টেড হবে। কিভাবে গ্লুকোজে কনভার্টেড হয়? এই প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, নিও মানে হচ্ছে গ্লুকোজ ছাড়া অন্য কোনো সাবস্টেন্স থেকে গ্লুকোজ তৈরি হওয়া, মানে কার্বোহাইড্রেট ছাড়া অন্য যে কোনো ধরনের সাবস্টেন্স থেকে যদি গ্লুকোজে কনভার্টেড হয় সেই প্রসেসকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে প্রোটিন ক্যাটাবলিজম অ্যান্ড লাইকোলাইসিসের মাধ্যমে বডিতে ব্লাড গ্লুকোজ বাড়ানোর চেষ্টা করে। এর আগে আমরা 3 নাম্বার পয়েন্টে পড়েছিলাম হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভেঙে যায়, গ্লাইকোজেন ভেঙে গিয়ে কি তৈরি করে? গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি করে। সেটা কোথায় হয়? লিভারে। তার মানে লিভারের গ্লাইকোজেন গুলো ভেঙে ভেঙে গ্লুকোজে কনভার্টেড হয়ে ব্লাডে চলে আসে। এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এখন হেপাটিক গ্লুকোনিওজেনেসিস, যেটা বললাম যে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড আসে এবং লিপিড থেকে আসে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এরা কনভার্টেড হবে গ্লুকোজে। এই প্রসেসটার নামই হচ্ছে হেপাটিক গ্লুকোনিওজেনেসিস। ওকে, তারপরে অ্যাডাপটিভ কিটোজেনেসিস। অ্যাডাপটিভ কিটোজেনেসিস মানে হচ্ছে বডিতে কিটোন বডি তৈরি হবে। বডিতে কিটোন বডি তৈরি হবে। আমরা জানি আমাদের ব্রেইনের জন্য ফুয়েল হিসেবে কাজ করে হচ্ছে গ্লুকোজ। ব্রেইনের জন্য ফুয়েল হিসেবে কাজ করবে গ্লুকোজ। কিন্তু স্টারভেশনের কারণে যখন ব্লাডে গ্লুকোজ কমে যাবে তখন আমাদের ব্রেইন এবং আমাদের বডি কিটোন বডির উপর ডিপেন্ড করবে। আমাদের বডি কিটোন বডির উপর ডিপেন্ড করবে এবং বডিতে বেশি বেশি কিটোন বডি তৈরি হবে। এটাকে বলা হয় অ্যাডাপটিভ কিটোজেনেসিস। অ্যাডাপটিভ কিটোজেনেসিস। Last point, reduction in resting energy expenditure from approximately 25 to 30 থেকে কমে গিয়ে 15 to 20 হয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো যে আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্টে যত ধরনের ফিজিওলজিক্যাল প্রসেস চলছে, আমাদের হার্ট, লাংস, আমাদের ব্রেইন, কিডনি, লিভার, স্কিন, ইন্টেস্টাইন, ব্লাড ভেসেল, এই প্রত্যেকটা অর্গানকে অ্যাক্টিভ রাখার জন্য প্রত্যেকটা অর্গানের যে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে বা আরো অনেক ধরনের সিস্টেম আছে, সেই সবগুলো সিস্টেমের জন্যই কি এনার্জি প্রয়োজন। এখন আমাদের বডির একটা বেসিক একটা এনার্জি রিকোয়ারমেন্ট আছে, সেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট। তো আমাদের বেসাল মেটাবলিক রেটের উপর ডিপেন্ড করে আমার বেসিক কতটুকু খাবার দরকার সারাদিনে সেটা ডিপেন্ড করে। এখন যদি আমি আমার এই বেসিক নিডের থেকে বেশি খাবার খাই তাহলে এক্সট্রা খাবারটা আমার বডিতে ফ্যাট হিসাবে জমা হবে। আবার যদি আমি আমার এই বেসিক রিকোয়ারমেন্টের থেকে কম খাবার খাই সেক্ষেত্রে আমার বডির ফ্যাট এবং প্রোটিনগুলো ভেঙে যাবে।
এখন এই যে আমাদের রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার, এই রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচারটাকে স্টারভেশনের সময় বডি কমায় দিবে। নর্মালি আমরা যারা স্টারভেশনে নাই, আমরা যারা নর্মালি 3 বেলা খাওয়া দাওয়া করছি, তাদের ক্ষেত্রে আমাদের রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে 25 থেকে 30 কিলো ক্যালোরি পার গ্রাম পার ডে। কিন্তু যখন আমি স্টারভেশনে চলে যাব, তখন আমার বডির রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার হবে 15 থেকে 20 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। তার মানে কমে গেল, আমাদের বডি এই রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচারকে কমিয়ে দিল। ব্যাপারটা হচ্ছে, ধরেন যখন একজন মানুষের মাসে ইনকাম যদি থাকে 50,000 টাকা, তাহলে সে ধরেন মাসে 40,000 টাকা খরচ করবে। কিন্তু যদি কোনো কারণে তার ইনকাম, মান্থলি ইনকামটা কমে যায়, যে 30,000 টাকা, 30,000 টাকা হয়ে গেল, তখন কি উনি 40,000 টাকায় খরচ করবেন? করবে না। তখন তিনি তার খরচটা কমিয়ে 20,000 টাকায় নিয়ে আসবেন। তো আমাদের বডিও সেম কাজটা করে, যে আমাদের বডিতে যখন গ্লুকোজ কমে যাচ্ছে, তখন বডি তার যে খরচ, যে এক্সপেন্ডিচার, সেটাকে কমিয়ে ফেলছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সব ধরনের পরীক্ষার জন্য এই বক্সটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা পরবর্তী বক্সে চলে যাই, মেটাবলিক রেসপন্স টু ট্রমা অ্যান্ড সেপসিস। এই টপিকটার উপরে আমাদের বেলিয়ান ল্যাবের প্রথম চ্যাপ্টারটা শুধুমাত্র এই একটা টপিকের উপরে, যে ট্রমা, ইনজুরি বা সেপসিস বা সার্জারি, এসবের কারণে আমাদের বডিতে মেটাবলিক কি কি চেঞ্জ হতে পারে। নাম্বার 1 হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বাড়ে। কাউন্টার রেগুলেটরি হরমোন মানে কি? এরা কোন হরমোনকে কাউন্টার করে? কেন তাদেরকে কাউন্টার রেগুলেটরি হরমোন বলা হয়? অ্যাকচুয়ালি যখন আমাদের বডিতে কোনো ট্রমা, কোনো সেপসিস, স্টারভেশন, সার্জারি বা ইনজুরি বা যে কোনো ধরনের স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের বডি চলে আসে, সেই সময় আমাদের বডিতে ইনসুলিনের পরিমাণ কমে যায়। এবং ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি হরমোন, যে সমস্ত হরমোনের কাজ ইনসুলিনের কাজের অপোজিট, তারা হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোন। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজকে কমানো। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজকে কমানো। আর এখানে যে কাউন্টার রেগুলেটরি হরমোনগুলোর কথা বলা হয়েছে, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে ব্লাডের গ্লুকোজকে বাড়ানো। এরা কারা? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, কর্টিসল, গ্লুকাগন এন্ড গ্রোথ হরমোন। তাহলে এই 5টা হরমোনের পরিমাণ বডিতে বেড়ে যায়, এবং এই 5টা হরমোন কি করবে? ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ানোর চেষ্টা করবে। এরপরে আসি, আমরা স্টারভেশনে পড়েছিলাম যে এনার্জি রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, কিন্তু এই ট্রমা বা সেপসিসের কারণে কি হবে? এনার্জি রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। আর এখানে ছিল কি? এক্সপেন্ডিচার কমে গেছে। এখানে এক্সপেন্ডিচার কমে গেছে, কিন্তু এই ট্রমার কারণে বা সেপসিস বা ইনজুরির কারণে কি হবে? রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। রিকোয়ারমেন্ট কত হয়ে যাবে? 40 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। কিন্তু দেখেন, নর্মাল হচ্ছে 25 থেকে 30, তাহলে এটা বেড়ে হয়ে গেল 40 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। এখন তার রিকোয়ারমেন্ট, এখন তার বেশি লাগবে। ইনক্রিজ নাইট্রোজেন রিকোয়ারমেন্ট, তাহলে নাইট্রোজেনের রিকোয়ারমেন্টও বেড়ে যাচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড গ্লুকোজ ইনটলারেন্স। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে কাউন্টার রেগুলেটরি 5টা হরমোনের কথা আমরা বলেছি, এই 5টা হরমোন যখন ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দিবে, তখন কি হবে? আমাদের বডিতে অলরেডি ইনসুলিন কম আছে, এবং এই কম ইনসুলিন আরো কি হয়ে যাবে? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে ইনসুলিন কমে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং গ্লুকোজ ইনটলারেন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা মেটাবলিক রেসপন্স ফ্রম আওয়ার বডি, যেখানে ইনসুলিন কমে যাবে, ইনসুলিনের রেজিস্ট্যান্স হবে, গ্লুকোজ ইনটলারেন্স হবে, এবং এই যে 5টা কাউন্টার রেগুলেটরি হরমোন, এই হরমোনগুলো বেড়ে যাবে, এবং আলটিমেটলি আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বাড়বে।
নেক্সট অক্সিডেশন অফ লিপিড, লিপিডের অক্সিডেশন হবে, গ্লুকোনিওজেনেসিস বেড়ে যাবে। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজে কনভার্টেড হওয়া, গ্লুকোজ তৈরি হওয়া, তাহলে ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। অ্যান্ড প্রোটিন ক্যাটাবলিজম, তাহলে আমরা আগের স্লাইডেও পড়েছিলাম যে প্রোটিন ক্যাটাবলিজম বা প্রোটিন ব্রেকডাউনের কারণে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হয়, এন্ড এই প্রসেসটাকে বলি আমরা গ্লুকোনিওজেনেসিস। লস অফ অ্যাডাপটিভ কিটোজেনেসিস, তাহলে এখানে কিটোজেনেসিস মানে কিটোন বডি তৈরি হয় না, কিন্তু স্টারভেশনে ছিল অ্যাডাপটিভ কিটোজেনেসিস, কিটোজেনেসিস হয়, কিন্তু ট্রমাতে কি হয় না, কিটোজেনেসিস হয় না। ওকে, লাস্ট পয়েন্ট হচ্ছে ফ্লুইড রিটেনশন, বডিতে ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে, ফ্লুইড রিটেনশন হবে, কিন্তু অ্যালবুমিন কমে যাবে, অ্যালবুমিন কমে যাবে, ফ্লুইড বেড়ে যাবে এবং অ্যালবুমিন কমে যাবে। তাহলে এগুলো ছিল মেটাবলিক রেসপন্স টু ট্রমা অ্যান্ড সেপসিস। তাহলে আমরা এই দুইটা বক্সকে একটু কম্পেয়ার করে পড়ে ফেলবো এবং এটা মনে রাখতে হবে, কারণ এটা সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসতে পারে, এসবিএ আসতে পারে, এটা রিটার্নে আসতে পারে, এটা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, বা আমরা যারা এফসিপিএস পার্ট 1 বা এনএস বা যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট দিব সেখানেও আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট দুটো বক্স। ওকে, তারপরে আসি টেবিল 25.1, এস্টিমেটেড ডেইলি ফ্লুইড ব্যালেন্স, মানে একজন মানুষ যদি তার ওয়েট হয় 70 কেজি অ্যাডাল্ট এবং দেখেন হেলদি অ্যাডাল্ট মানে তার বডিতে কোনো ডিহাইড্রেশন নাই, তার বডিতে কোনো অর্গান ফেলিওর নাই, নর্মাল হেলদি একজন ইন্ডিভিজুয়াল, এবং একটা নর্মাল ক্লাইমেটে মানে এক্সেসিভ গরমে না আবার এক্সেসিভ ঠান্ডার দিনেও না, নর্মাল টেম্পারেচারে একজন হেলদি পেশেন্টের বডিতে ওয়াটার ইনটেক কতটুকু থাকে এবং আউটপুট কতটুকু থাকে তার একটা আউটলাইন। তো ওয়াটার ফ্রম বেভারেজেস 1.2 মানে 1200 ml প্রায়, ওয়াটার ফ্রম ফুড খাবারের মাধ্যমে 1 লিটার, অ্যান্ড মেটাবলিক প্রসেস অফ অক্সিডেশন, বডির বিভিন্ন রিয়াকশন থেকে যে ওয়াটার প্রোডাকশন হয় সেখান থেকে 300 ml মানে 0.3 লিটার, সব মিলে হচ্ছে তাহলে 2.5 লিটার। ওকে, আর আউটপুট হচ্ছে ইউরিন 1.5 লিটার, ইনসেন্সিবল লস টু দ্য স্কিন অ্যান্ড লাংস মানে পার্সপিরেশনের জন্য 0.9 বা 900 ml, অ্যান্ড ফিসেস বা স্টুলের সাথে যাবে 0.1, তাহলে টোটাল হচ্ছে 2.5। এখন এটা ভ্যারি করতে পারে, ইন্ডিভিজুয়ালি এটা ভ্যারি করতে পারে। কেউ যদি বেশি ওয়াটার ইনটেক করে তার ইউরিনও বেশি হবে, কেউ যদি ওয়াটার ইনটেক কমায় দেয় তার ইউরিন ইনটেক কমে যাবে, কিন্তু মোটামুটি এভারেজ একটা হিসাব যে একজন হেলদি ইন্ডিভিজুয়াল 2.5 লিটার ওয়াটার ইনটেক করলে 2.5 লিটার আউটপুট হবে। তাহলে বডিতে ওয়াটার ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে পারি। যদি ইনটেকের থেকে আউটপুট বেশি হয়ে যায় তার মানে বডি ডিহাইড্রেশনে চলে যাবে, কিডনি ফেলিওরে চলে যাবে। কিন্তু যদি আমাদের বডিতে যে আউটপুট হচ্ছে আউটপুট যদি এখন কমে যায় এবং ইনপুট যদি বেশি থাকে তার মানে বডিতে ওয়াটার রিটেনশন হচ্ছে। ওয়াটার রিটেনশন কেন হতে পারে, কোনো অর্গান ফেলিওরের কারণে হতে পারে। ওকে, এখন একজন পেশেন্টের বডিতে যদি ফ্লুইড কমে যায়, ডিহাইড্রেশনে থাকে যদি পেশেন্ট, বা পেশেন্টের যদি অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, বা যদি পেশেন্টের ডায়রিয়া, ভমিটিং বা ডাইউরেটিক্স ইউজ বা ব্লাড লস বা যে কোনো কারণে যদি তার বডির ফ্লুইড ভলিউম কমে যায় এবং আমরা যদি পেশেন্টকে ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা শুধু ফ্লুইড দিব না, সাথে আমরা কিছু ইলেকট্রোলাইটও দিব। তাহলে আমাদেরকে জানতে হবে একজন হেলদি ইন্ডিভিজুয়ালের বডিতে যে ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট গুলো আছে সেই ইলেকট্রোলাইট গুলো কতটুকু দরকার, ডেইলি রিকোয়ারমেন্ট কত।
সোডিয়াম হচ্ছে 0.9 থেকে 1.2 মিলিমোল পার কেজি পার ডে, পটাশিয়াম 1 মিলিমোল পার কেজি পার ডে, ক্যালসিয়াম 5 মিলিমোল পার ডে, ম্যাগনেসিয়াম 1 মিলিমোল পার ডে। তাহলে এটা হচ্ছে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট ফর মেইন ইলেকট্রোলাইটস। তাহলে আমরা যখন কোনো পেশেন্টকে ফ্লুইড দিব, সেই ফ্লুইডের সাথে আমরা এই রিকোয়ারমেন্টটা চিন্তা করে সেইভাবে আমরা রিপ্লেসমেন্ট দিব। কমনলি আমরা কিছু ফ্লুইড ইউজ করি আমাদের ওয়ার্ডে, যেমন আমরা নর্মাল স্যালাইন ইউজ করি, হার্টম্যান সলিউশন বা রিঙ্গার সিলেক্টেড ইউজ করি, আমরা 5% ডেক্সট্রোজ ইউজ করি, বা আমরা 5% ডিএনএস ইউজ করি। এই যে আমরা ফ্লুইডগুলো ইউজ করি, এই ফ্লুইডে কোন ফ্লুইডে কোন ইলেকট্রোলাইট কতটুকু আছে সেটা আমাদের জানা প্রয়োজন, যে কখন আমরা কোনটা ইউজ করব। তাহলে নর্মালি আমাদের প্লাজমাতে ইলেকট্রোলাইট, ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট কি কি? সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট। মোটামুটি এই চারটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের সোডিয়াম থাকতে হবে 135 থেকে 145 পর্যন্ত, ক্লোরাইড থাকতে হবে 95 থেকে 105, পটাশিয়াম 3.5 থেকে 5.3, বাইকার্বনেট 24 থেকে 32। এটা হচ্ছে আমাদের নর্মাল প্লাজমার ইলেকট্রোলাইট, এবং এই ইলেকট্রোলাইটটা এই রেঞ্জের মধ্যে আমাদেরকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ আমাদের বডি অর্গানগুলো, সেলগুলো ঠিকমতো পারফর্ম করতে পারবে না। এখন যেটা আমাদের নর্মাল স্যালাইন 0.9% স্যালাইন, সেখানে সোডিয়াম থাকে 154 মিলিমোল পার লিটার, ক্লোরাইডও 154, আর এখানে কোনো পটাশিয়াম নাই, এখানে কোনো বাইকার্বনেট নাই। এখানে কিছুটা ক্যালসিয়াম থাকতে পারে, এটার পিএইচ হচ্ছে 4.5 থেকে 7 এন্ড অসমোলারিটি 308। মোটামুটি এই নর্মাল স্যালাইনের অসমোলারিটিটা আইসোটনিক, দেখেন এটা প্লাজমার খুব কাছাকাছি। তারপরে আসি হার্টম্যান। হার্টম্যানে সোডিয়াম 131, ক্লোরাইড 111 and potassium 5 and bicarbonate 29 and dextrose 5%। dextrose দেখেন কিছুই নাই, শুধু এখানে আছে গ্লুকোজ 2 to 7 বা 50 গ্রাম গ্লুকোজ। এখন 5% dextrose, এটা 278, এটা হচ্ছে অসমোলারিটি, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আইসোটনিক। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, যখন আমরা কোনো একটা মানুষকে, কোনো একটা পেশেন্টকে 5% ডেক্সট্রোজ দিব তার বডিতে, এটা ব্লাডে যাওয়ার পরে এই যে গ্লুকোজটা আছে 50 গ্রাম গ্লুকোজ, এই গ্লুকোজটা যখন ইউজড হয়ে যাবে, যখন লিভারে আপটেক হয়ে যাবে বা কোনো সেলে আপটেক হয়ে যাবে, তখন কি হবে? এটা আইসোটনিক থেকে হাইপোটনিক হয়ে যাবে, আইসোটনিক থেকে হাইপোটনিক হয়ে যাবে। তাহলে 5% ডেক্সট্রোজ কোনো পেশেন্টের বডিতে দেওয়ার আগে এটা আইসোটনিক, বা এটা পেশেন্টের বডিতে দেওয়ার পরে হাইপোটনিক হয়ে যাবে। ওকে, তাহলে যদি আমাদের কোনো পেশেন্টের ভমিটিং থাকে, যেমন ধরেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পেশেন্টের অনেক বমি হচ্ছে, তখন আমরা পেশেন্টকে দিব নর্মাল স্যালাইন। কেন নর্মাল স্যালাইন দিব? কারণ পেশেন্টের ভমিটিং এর সাথে অনেক সোডিয়াম লস হয়, তার জন্য আমরা নর্মাল স্যালাইনকে চুজ করবো। এবং ভমিটিং এর সাথে পেশেন্টের পটাশিয়ামও লস হয়, তাহলে তখন আমরা সাথে পটাশিয়াম দিব, পটাশিয়াম ক্লোরাইড। আর হার্টম্যান সলিউশনটা হচ্ছে আমরা দিই যখন কোনো পেশেন্টের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে, বা এটা আমরা রিসাসিটেশন ফ্লুইড হিসেবেও হার্টম্যান সলিউশনটাকে ইউজ করতে পারি। এবং এখানে আমরা আরেকটা ইনফরমেশন জেনে রাখা ভালো, যে নর্মাল স্যালাইন যদি বডিতে এক্সেসিভ অ্যামাউন্টে দেওয়া হয়, তাহলে বডিতে একটা হাইপার ক্লোরেনিক মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে, হাইপার ক্লোরেনিক মেটাবলিক অ্যালকালোসিস। and 5% ডেক্সট্রোজ, এটার ইউজ হচ্ছে কোনো ডায়াবেটিক পেশেন্টকে দেওয়া যায় যখন সে হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, বা আমরা যখন স্লাইডিং স্কেলে ইনসুলিন দিতে চাই, বা হাফ নিউট্রালাইজিং বা নিউট্রালাইজিং ডোজে যখন পেশেন্টকে ইনসুলিন দিতে চাই, তখন আমরা ইনসুলিন ইনফিউশনের সাথে 5% দিয়ে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা জানলাম যে আমরা কি কি ধরনের ফ্লুইড ইউজ করতে পারি, বডিতে আমাদের ডেইলি ইলেকট্রোলাইট গুলো রিকোয়ারমেন্ট কেমন সেটা আমরা জানলাম।
এখন বডির কোন জায়গা থেকে সিক্রেশন হলে বা কোন জায়গা থেকে ফ্লুইড লস হলে কতটুকু পরিমাণে কোন কোন ইলেকট্রোলাইট লস হলো সেটা আমাদের জানতে হবে। যেমন কোনো পেশেন্ট যদি ভমিটিং থাকে, ভমিটিং এর কারণে স্টোমাক থেকে 50 মিলিমোল পার লিটার অ্যান্ড পটাশিয়াম হচ্ছে 15 মিলিমোল পার লিটার, ক্লোরাইড 110 মিলিমোল পার লিটার। তার মানে হচ্ছে একজন পেশেন্ট যদি ধরেন 1 লিটার পরিমাণের ভমিটিং করে, সেক্ষেত্রে 50 মিলিমোল সোডিয়াম লস হয়েছে, এটা আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখতেছি যে যখন পেশেন্ট ভমিটিং করে তখন সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড লস হয়। তাহলে আমরা কোন ফ্লুইড দিব? যে ফ্লুইডের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড থাকবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে প্যানক্রিয়াসের সিক্রেশনে, প্যানক্রিয়াটিকের সিক্রেশনে সব থেকে বেশি বাইকার্বনেট থাকে। প্যানক্রিয়াটিক জুসে সব থেকে বেশি বাইকার্বনেট থাকে। ওকে, এখন আমরা যে পেশেন্টকে ফ্লুইড দিব, ফ্লুইড দেওয়ার পরে আমরা পেশেন্টের কিছু মনিটরিং করব। সেই মনিটরিং গুলো কি কি? আমরা ডেইলি কিছু জিনিস মেজার করব, সেটা হচ্ছে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, এছাড়া বডি ওয়েট। বডি ওয়েট কেন ইম্পর্টেন্ট? বডি ওয়েট এই কারণে ইম্পর্টেন্ট যে পেশেন্টের যদি ইডেমা থাকে, ধরেন একজন পেশেন্টের নর্মাল বডি ওয়েট যখন তার বডিতে হবে তখন তার ওজন বেড়ে গেল, হয়ে গেল 55 কেজি। এখন আমরা তাকে ডায়রেটিক্স দিলাম, ফুসোনাইড বা আমরা কোনো ডায়রেটিক্স ইউজ করলাম, করে তার ইডেমাটা কমানোর চেষ্টা করলাম। তার যখন ইডেমা কমে যাবে, এটা আমি কিভাবে বুঝবো? তার ওয়েট মেজার করে। যদি আমি ওয়েট মেজার করে দেখি তার ওয়েট এখন 52, তার মানে কি আরো 2 লিটার ইডেমা ফ্লুইড তার বডিতে এখন আছে। তাহলে এইভাবে আমরা বডি ওয়েটের মাধ্যমে আমরা ফ্লুইড ব্যালেন্স বুঝতে পারি। এছাড়া আমরা ইউরিনের ভলিউম দেখতে পারি, যে ইউরিন আউটপুট আমরা মনিটর করব এবং বডি থেকে কোনো কিছু লস হচ্ছে কিনা, ইন্টেস্টিনাল লস মানে ডায়রিয়া হচ্ছে কিনা। পেশেন্ট কোন ধরনের খাবার খাচ্ছে, সলিড, লিকুইড নাকি হচ্ছে সলিড, সেমি সলিড নাকি লিকুইড, পেশেন্ট কোন ধরনের খাবার খাচ্ছে সেটা আমাদের মনিটর করতে হবে। তাহলে অবজারভেশনস কি কি? এই কিছু জিনিস আমরা পেশেন্টের অবজার্ভ করব। তারপরে আসি প্লাজমা লেভেল। প্লাজমাতে কি কি জিনিস টেস্ট করব? সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন। আমরা কি করি, নর্মালি একটা পেশেন্ট যখন আমাদের কাছে হসপিটালে আমাদের আন্ডারে ভর্তি থাকে তখন তার আমরা একটা ইলেকট্রোলাইট দিই করতে। ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট আমরা দেখে ফেলি। এরপর আমরা ক্রিয়েটিনিন, ইউরিয়া করতে দিই যে পেশেন্টের কিডনি ফাংশন ঠিক আছে কিনা। পেশেন্টকে যে আমি ফ্লুইড দিচ্ছি, এই ফ্লুইডটা কিডনির মাধ্যমে বডি থেকে বের হতে পারছে কিনা। ওকে, তাহলে আমাদের ইউরিয়া এন্ড ক্রিয়েটিনিন দেখতে হবে। এরপরে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে হবে। এছাড়াও ম্যাগনেসিয়াম এবং ফসফেট দেখতে হবে। যদি পেশেন্টের বডিতে ম্যাগনেসিয়াম এবং ফসফেটের ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাদেরকে ফ্লুইডের সাথে এগুলো দিতে হবে। এছাড়া লিভার ফাংশন টেস্ট এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন আমরা দেখব। এগুলো দেখবো আমি ডেইলি, প্রতিদিন একবার করে এই টেস্টগুলো করতে হবে। দেন উইকলি টু ফোর্টনাইটলি। ফোর্টনাইটলি মানে হচ্ছে 2 সপ্তাহ বা 14 দিন পর। ফোর্টনাইটলি তাহলে 7 দিন বা 14 দিন পর পর আমি দেখবো সিবিসি, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, অ্যালবুমিন, থায়ামিন, ট্রাইগ্লিসারাইড, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড। তাহলে এগুলো আমি দেখবো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর। 3 to 6 মান্থলি আমাকে দেখতে হবে ফেরিটিন, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, 25 হাইড্রোক্সো, ভিটামিন ডি। এই বক্সটাও অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইফেক্টস অফ ইন্টেস্টিনাল ডিসেকশন। জেনারেল সার্জারিতে এটা খুব কমনলি পারফর্ম একটা জিনিস। যে হ্যালো অর্ণব ভাইয়া, অর্ণব ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
ওকে, ঠিক আছে, কন্টিনিউ করছি তাহলে। ওকে, তাহলে ইন্টেস্টিনাল রিসেকশন, যে যদি কোনো কারণে আমাদেরকে ইন্টেস্টাইনের একটা পার্ট যদি কেটে ফেলতে হয়, এরপরে আমাদের সেই পেশেন্টের বডিতে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের কি কি ধরনের চেঞ্জ আসতে পারে। আমাদের বডির ইন্টেস্টাইনের কাজ কি? ইন্টেস্টাইনের কাজ হচ্ছে ফ্লুইড অ্যাবজর্পশন করা এবং নিউট্রিয়েন্ট অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন করা। ফ্লুইড, ইলেকট্রোলাইট এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন করা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের কাজ। এখন এই ইন্টেস্টাইনকে যদি আমরা কেটে বাদ দিই কোনো ডিজিজের কারণে, সেক্ষেত্রে কি হবে? এই ফাংশনগুলো ডিস্টার্ব হবে, তখন ফ্লুইড, নিউট্রিয়েন্ট এন্ড ইলেকট্রোলাইট ঠিক মতো অ্যাবজর্ব হবে না। এখন আমরা জানি আমাদের ইন্টেস্টাইনের স্মল বাওয়েলের ফার্স্ট 2/5, 5 ভাগের 2 ভাগ হচ্ছে জেজুনাম এবং তার পরবর্তী 5 ভাগের 3 ভাগ হচ্ছে আইলিয়াম। কোনো কারণে যদি জেজুনাম কেটে ফেলা লাগে, যে জেজুনামের কিছু পোর্শন আমরা কেটে ফেললাম, জেজুনামটা এখন শর্ট হয়ে গেল, তাহলে এই যে জেজুনামের যে ক্যাপাসিটিটা কমে গেল, অ্যাবজর্পটিভ সারফেস এরিয়াটা যে কমে গেল, এর কারণে বডিতে কি চেঞ্জ হবে? পরবর্তীতে যে আমাদের আইলিয়াম আছে, আইলিয়াম এবং তার পরবর্তীতে যে কোলন আছে, এই আইলিয়াম এবং কোলনের অ্যাবজর্পশনটা বেড়ে যাবে। এভাবে আমাদের বডি অ্যাডাপ্টেশন করার চেষ্টা করবে। তারপরে আমাদের বডি যদি অ্যাডাপ্টেশন করতে পারে, দ্যাটস গুড, কিন্তু যখন অ্যাডাপ্টেশনটা করতে বডি যদি ফেইলিওর হয়, তখন কি হবে? তখন বডিতে ডিহাইড্রেশন হবে ফ্লুইড লসের কারণে, ফ্লুইড অ্যাবজর্পশন কমে যাবে, তখন ফ্লুইড লস হবে, মানে কি ডায়রিয়ার মাধ্যমে ওয়াটার বের হয়ে যাবে বডি থেকে। এরপর হচ্ছে নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন হবে না এবং ইলেকট্রোলাইটস অ্যাবজর্পশন হবে না। এখন এই যে আমাদের বডির ইন্টেস্টাইনের অ্যাবজর্পশনের ক্ষমতা কমে যাচ্ছে, এটা কেন কমতে পারে? সার্জিক্যাল রিসেকশনের জন্য কমতে পারে, অথবা রিডাকশন ইন ফাংশনাল ক্যাপাসিটি। ফাংশনাল ক্যাপাসিটি বলতে অ্যানাটমিক্যালি ওকে, কিন্তু ফাংশনালি বা ফিজিওলজিক্যালি নট ওকে। এর মানে কি? মানে হচ্ছে টোটাল লেন্থের ইন্টেস্টাইন পেশেন্টের বডিতে আছে, কিন্তু পেশেন্টের কোনো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ক্রনিক ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, এই ধরনের কোনো ডিজিজ আছে, তার মানে কি ম্যাল অ্যাবজর্পশন। তার মানে পেশেন্টের যদি ম্যাল অ্যাবজর্পশনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কি হবে? এই যে ফ্লুইড, ইলেকট্রোলাইট, নিউট্রিয়েন্ট ঠিক মতো অ্যাবজর্ব করতে পারবে না। তাহলে যাদের এই যে ফাংশনাল অথবা অ্যানাটমিক্যাল ইন্টেস্টিনাল লেন্থ ঠিক নাই, হয় আমরা সার্জারি করে ইন্টেস্টাইনের একটা অংশ কেটে ফেলছি, অথবা যদি পেশেন্টের এই যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের কারণে ম্যালঅ্যাবজর্পশন হয়, এই সিচুয়েশনে আমরা কি করব? এই সিচুয়েশনে পেশেন্টকে আমরা সাপ্লিমেন্টাল প্যারেন্টেরাল নিউট্রিশন দিব। এখানে আমরা আইভি ফ্লুইড দিব অথবা বোথ। মানে প্যারেন্টেরাল নিউট্রিশন মানে কি? টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন, আর হচ্ছে আইভি ফ্লুইড। এন্ড আমরা কখন কোনটা দিব? কখন শুধু আইভি ফ্লুইড দিব, কখন শুধু টিপিএন দিব, বা কখন দুইটা আমরা কম্বাইন করে দিব, সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সাইট এন্ড এক্সটেন্ট অফ দ্য এফেক্টেড বাউল, যে কোন জায়গাটাতে, এটা কি ইন্টেস্টাইনের কোন পোর্শনটাতে, জেজুনাম, আইলিয়াম নাকি কোলনের কোনো পোর্শন, আর এটার এক্সটেন্ট কিরকম। যেমন আলসারেটিভ কোলাইটিসে কি হয়? রেকটাম থেকে শুরু করে রেকটাম, কোলন এন্ড আপ টু টার্মিনাল আইলিয়াম পর্যন্ত আলসারেটিভ কোলাইটিসে এফেক্টেড থাকে। এন্ড ক্রস ডিজিজের এক্সটেন্টটা কি? এটা হচ্ছে স্টিপুলেশন থাকে, মাউথ টু অ্যানাস এনিওয়্যার ইন দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট স্টিপুলেশন থাকে। তাহলে এক্সটেন্টটা বুঝতে হবে এবং সাইটটা বুঝতে হবে, তার উপর ডিপেন্ড করে যে আমরা টিপিএন দিব নাকি আমরা আইভি ফ্লুইড দিব নাকি আমরা দুইটাই দিব। যে কথাটা আগে বলেছিলাম যে প্রক্সিমাল জেজুনাম যদি আমরা রিসেকশন করে ফেলি, তাহলে যে অ্যাবজর্পশনের সমস্যা হবে সেটা কম্পেনসেটেড হবে আইলিয়াম দিয়ে এবং কোলন দিয়ে। আইলিয়াম এবং কোলন তখন কি করবে? বেশি বেশি করে অ্যাবজর্পশন করে অ্যাডিশনাল ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট বডিতে নিয়ে নেবে।
সেক্ষেত্রে সাপ্লিমেন্টাল নিউট্রিশনের দরকার হবে না। এখন দেখেন, যদি আইলিয়ামকে রিসেকশন করতে হয় সেটা বেশি সিগনিফিকেন্ট প্রবলেম তৈরি করবে। আইলিয়ামকে রিসেকশন করলে বেশি সিগনিফিকেন্ট প্রবলেম হবে, কারণ আইলিয়াম হচ্ছে রেসপন্সিবল ফর ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বাইল সল্ট। বাইল সল্ট রিঅ্যাবজর্পশন হয় আইলিয়াম থেকে। মেইনলি কোন জায়গা? মেইনলি হচ্ছে টার্মিনাল আইলিয়াম। মেইনলি হচ্ছে টার্মিনাল আইলিয়াম। তো টার্মিনাল আইলিয়ামে কি হয়? টার্মিনাল আইলিয়ামে টিবি হয়। টার্মিনাল আইলিয়ামে হচ্ছে ওখানে ইন্টারসাবস্ক্রিপশন হতে পারে। আবার ধরেন আমাদের আলসারেটিভ কোলাইটিসে টার্মিনাল আইলিয়াম এফেক্টেড হতে পারে। তাহলে যদি আমাদের কোনো কারণে টার্মিনাল আইলিয়াম কেটে ফেলতে হয় বা টার্মিনাল আইলিয়ামে কোনো ডিজিজ হয়, সেক্ষেত্রে কি হবে না? বাইল সল্টের অ্যাবজর্পশন ঠিকমতো হবে না। এখন কথা হচ্ছে, বাইল সল্টের অ্যাবজর্পশন না হলে কি সমস্যা হবে? বাইল সল্টের অ্যাবজর্পশন না হলে সমস্যা হচ্ছে, এই বাইল সল্ট গুলো স্টুলের সাথে বের হয়ে যাবে এবং একটা ডায়রিয়া তৈরি করবে। বাইল সল্ট ডায়রিয়া তৈরি করবে, কারণ বাইল সল্ট ফ্যাটের সাথে বাইন্ড করবে। আমাদের ইন্টেস্টাইনে বাইল সল্ট ফ্যাটের সাথে বাইন্ড করবে, করে স্টিয়াটোরিয়া করবে। স্টিয়াটোরিয়া করবে, ফ্যাটের অ্যাবজর্পশন কমাই দিবে এবং ডায়রিয়া করবে। এখন বাইল সল্ট যদি গল ব্লাডার পর্যন্ত না যেতে পারে, অ্যাবজর্পশন না হয়ে গল ব্লাডারে না যায়, সেক্ষেত্রে গল ব্লাডারে কি হবে? গল ব্লাডারে থাকে হচ্ছে বাইল। বাইলের মধ্যে কম্পোনেন্ট হচ্ছে বাইল সল্ট আর হচ্ছে কোলেস্ট্রল। আরো অনেক কম্পোনেন্ট আছে, বাট এই দুটো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যখন বাইল সল্ট কমে যায় তখন কোলেস্ট্রল কার সাথে বাইন্ড করবে? তখন কোলেস্ট্রল কার সাথে বাইন্ড করতে পারে না। কোলেস্ট্রল হচ্ছে প্রিসিপিটেশন হয়ে এই গল ব্লাডারের মধ্যে এরকম জমা হয়ে যায় এবং সেখান থেকে কোলেস্টেরল স্টোন হয়ে যায়। তাহলে টার্মিনাল আইলিয়াম রিসেকশন করে ফেললে বা টার্মিনাল আইলিয়ামে কোনো যদি ডিজিজ হয়, সেক্ষেত্রে কি হবে? বাইল সল্ট ডায়রিয়া হবে এবং ফ্যাটের অ্যাবজর্পশন কম হবে এবং কোলেস্টেরল গলস্টোন হবে। তাহলে যদি আমাদের আইলিয়ামের যদি আমরা 100 সেন্টিমিটারও কাটি, তারপরে আমাদের কি স্টিয়াটোরিয়া হবে। এন্ড এই স্টিয়াটোরিয়ার আমরা ট্রিটমেন্ট কি দিয়ে করব? কোলেস্টাইরামাইন ফর বাইল সল্ট বাইন্ডিং। তাহলে কোলেস্টাইরামাইন কি করবে? বাইল সল্টের সাথে বাইন্ড করে সেটাকে অ্যাবজর্পশন করতে হেল্প করবে। তাহলে কোলেস্টাইরামাইন দিয়ে আমরা এই বাইল সল্ট রিঅ্যাবজর্পশনের যে সমস্যাটা, সেটাকে আমরা ট্রিটমেন্ট করব। If greater lengths of ileum affected, যদি 100 সেন্টিমিটারের বেশি আইলিয়াম এফেক্টেড, আইলিয়াম আমরা কেটে ফেলি বা ফাংশনালি যদি কাজ না করে, সেক্ষেত্রে পেশেন্টকে ডায়েটারি ফ্যাট রেস্ট্রিকশন করতে বলবো, যে আপনি ফ্যাট জাতীয় খাবার কম খাবেন, কারণ আপনার বডির ইন্টেস্টাইনে ফ্যাট জাতীয় খাবার অ্যাবজর্পশন করার ক্ষমতা কমে গেছে। ওকে, এখন আইলিয়াম রিসেকশন যদি আমরা করি, তখন কি হবে? গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যাবে, ইন্টেস্টিনাল ট্রানজিট বেড়ে যাবে, মানে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তার কারণে গ্রেটার ভলিউম অফ ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট কোলনে চলে যাবে, অ্যাবজর্পশন হওয়ার সময় কম পাবে। ব্যাপারটা হচ্ছে, ধরেন আমার বডিতে ইন্টেস্টাইন ছিল এতগুলো, এখন আমার ইন্টেস্টাইন কেটে শর্ট এতটুকু হয়ে গেছে। তাহলে আগে আমার বডির যে ফুড পার্টিকেল অ্যান্ড ফ্লুইড গুলো এতটা রাস্তা অতিক্রম করে এখানে আসতো, বাট এখন তো এই ওয়েটা কমে গেছে, এই পাথওয়েটা কমে গেছে, তার জন্য খুব তাড়াতাড়ি কোলনে চলে আসবে এবং তার কারণে ডায়রিয়া হবে। কারণ আমাদের আইলিয়ামের লেন্থ শর্ট হয়ে গেছে, তার মানে ফ্লুইড এবং নিউট্রিশন, ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন ঠিক মতো হয় নাই, ইনকমপ্লিট অ্যাবজর্পশন হয়ে সেটা কোলনে চলে আসছে, এন্ড এভাবে ডায়রিয়া হয়। তাহলে এই যে আমাদের ইন্টেস্টাইনের লেন্থ যত কম হবে, তত বেশি ডেঞ্জারাস সব কনসিকুয়েন্স হবে। যদি মাত্র লেস দেন 200 সেন্টিমিটার আইলিয়াম বাকি থাকে, বাকিটা যদি কোনো কারণে কেটে ফেলতে হয়, বা বাকি আইলিয়াম, বাকি জেজুনাম যদি কোনো কারণে ফাংশনিং না থাকে,
সেক্ষেত্রে সব থেকে গ্রেটেস্ট কনসিকুয়েন্স, সব থেকে খারাপ খারাপ জটিলতা হবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে শর্ট বাউল সিনড্রোম। শর্ট বাউল সিনড্রোম সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ব। তাহলে শর্ট বাউল সিনড্রোম কি? যখন 200 সেন্টিমিটারের থেকেও কম আমার বাউল সেগমেন্ট অ্যাক্টিভ আছে তখন হবে শর্ট বাউল সিনড্রোম। এখানে ফিচার 1 নম্বরে হচ্ছে ডায়রিয়া, 2 নম্বরে হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন কেন? ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন এন্ড ডিহাইড্রেশন। এন্ড ফার্স্ট ফিউ উইকস এর মধ্যে হচ্ছে অ্যাকিউট স্টেজ, অ্যাকিউট ডায়রিয়া, অ্যাকিউট ম্যালনিউট্রিশন, অ্যাকিউট ডিহাইড্রেশন শুরু হবে ফার্স্ট ফিউ উইকস এর মধ্যে। এন্ড এখানে ইন্টেস্টাইন থেকে অনেক ওয়াটার, ইলেকট্রোলাইট এন্ড নিউট্রিশন আনঅ্যাবজর্বড অবস্থায় লস হবে। তার মানে কি ফিসেসের সাথে বের হয়ে যাবে গ্যাস্ট্রিক হাইপার সিক্রেশন এন্ড হাইপার গ্যাস্ট্রিনোমিয়া। এন্ড এখান থেকে অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে। যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে না তার মানে ব্লাড ভলিউম কমে যাবে এবং কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে এবং ইউরিন আউটপুট কমে যাবে এবং অ্যাকিউট কিডনি ফেলিওর হবে এবং এভাবে কি অ্যাসিড বেস ইমব্যালেন্সও হবে। কারণ আমাদের কিডনির ফাংশন হচ্ছে কিডনি ওয়াটার ব্যালেন্স মেনটেন করে, কিডনি অ্যাসিড বেস এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে। তাহলে যখন কিডনিতে প্রপার অ্যামাউন্টের ফ্লুইড যেতে পারবে না, কিডনি যখন হাইপোভলিমিয়াকে ফেস করবে তখন কি হবে? রেনাল ফেলিওর এন্ড অ্যাসিড বেস ইমব্যালেন্স এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অলসো। এন্ড 100 সেন্টিমিটারের থেকেও কম যাদের স্মল বাউল আছে আর বাকিটা যদি নষ্ট হয়ে যায়, যদি আমরা কেটে ফেলি বা বাকিটা যদি ফাংশনাল না থাকে, সেক্ষেত্রে সিভিয়ার ফর্ম অফ শর্ট বাউল সিনড্রোম হয় এবং এই পেশেন্টদের ক্ষেত্রে অনেক বেশি ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট বাউল দিয়ে বের হয়ে যায়। যা খাবে পেশেন্ট পারোরালি তার বেশিরভাগই স্টুলের সাথে ডায়রিয়া হয়ে বের হয়ে যাবে, সেটা পেশেন্টের বডিতে কোনো কাজে লাগবে না এবং এই পেশেন্ট তাহলে ম্যালনিউট্রিশন হবে, ডিহাইড্রেশন হবে এবং ডায়রিয়া হবে। তাহলে এই যে পেশেন্ট আমরা দেখতেছি শর্ট বাউল সিনড্রোম, তাহলে এই পেশেন্টের আমরা কি ট্রিটমেন্ট দিতে পারি? এই পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি যে তাকে আমরা আইভি ফ্লুইড দিব, তাকে আমরা টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন দিব এবং আইভি ফ্লুইডের সাথে যেন ইলেকট্রোলাইট তাও কারেকশন করার আমরা চেষ্টা করব। ওকে, আর্টিফিশিয়াল নিউট্রিশনাল সাপোর্ট। তাহলে এই যে আমরা শর্ট বাউল সিনড্রোমের পেশেন্ট দেখলাম তার নিউট্রিশন অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে তাকে আমরা এখন আর্টিফিশিয়ালি সাপোর্ট দিব। এখন কাদের ক্ষেত্রে আমরা এই ধরনের নিউট্রিশনাল সাপোর্ট আমরা দিব? কাদের প্রয়োজন? যাদের কোনো ইলনেস থেকে রিকভারি করছে, যাদের কোনো সার্জারি হচ্ছে, যে পেশেন্টরা 5 ডেজ ধরে অ্যাডিকুয়েট নিউট্রিশনাল ইনটেক করে নাই, 5 ডেজ বা তার বেশি, ধরেন কোনো জায়গায় একটা বিল্ডিং কলাপস হলো বা কোনো মানুষ কোনো জায়গায় 5 দিন পর্যন্ত আটকে থাকলো, তাহলে সে 5 দিন ঠিক মতো খাবার দাবার পেলো না, তারপর যখন তাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি, হসপিটালে অ্যাডমিট করাই, তখন কি হয়? তখন দেখি যে পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্ট লাগবে, কারণ 5 দিন ধরে সে ইনএডিকুয়েট খাবার পেয়েছে বা কোনো খাবারই খায়নি। দেন প্রি এক্সিস্টিং ক্রনিক ম্যালনিউট্রিশন, কোনো পেশেন্টের যদি বহুদিন যাবত ম্যালনিউট্রিশন থাকে তার ক্ষেত্রেও আমরা আর্টিফিশিয়াল নিউট্রিশনাল সাপোর্ট দিব। যেমন হচ্ছে কার্সিনোমা স্টোমাকের পেশেন্ট, সে ক্রনিক ম্যালনিউট্রিশনের পেশেন্ট, তাকে আমরা আর্টিফিশিয়াল নিউট্রিশনাল সাপোর্ট দিব। এছাড়াও যদি কোনো পেশেন্টের কোনো প্ল্যান থাকে যে কোনো মেজর সার্জারি করা হবে, হেড নেক অথবা অ্যাবডোমিনাল ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল, ফ্যারিঞ্জিয়াল, ইসোফেজিয়াল ক্যান্সার, গ্যাস্ট্রেক্টমি অপারেশন, প্যানক্রিয়াটিক ও ডিউডেনেক্টমি অপারেশন, এই ধরনের সার্জারি যাদের হবে তাদের ক্ষেত্রে অপারেশনের আগে আমরা আর্টিফিশিয়াল নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে দেন আমরা অপারেশন করবো এবং অপারেশনের পরেও আমরা আরো নিউট্রিশনাল সাপোর্ট দিব। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ পেশেন্টের অ্যানাস্টোমোটিক লিক হতে পারে,
আদারওয়াইজ পেশেন্টের উন্ড ইনফেকশন হতে পারে, উন্ডেশনস হতে পারে, সেপসিস হতে পারে। এই যে আমরা ডিজিজগুলোর কথা বললাম এখানে, এই পেশেন্টগুলার আন্ডারলাইং যে ডিজিজের জন্য আমরা অপারেশন করব, ওই ডিজিজগুলোর কারণে তাদের নিউট্রিশনাল ডিপ্রেশন হতে পারে। এই পেশেন্টদের ক্ষেত্রে আমরা আইভি অ্যাক্সেস করব, ন্যাজোজেজুনাল টিউব দিব, ফিডিং জেজুনোস্টমি দিব, ইন্ট্রাঅপারেটিভলি টু ফ্যাসিলিটেট পোস্ট অপারেটিভ নিউট্রিয়েন্ট ডেলিভারি। এই যে ফিডিং জেজুনোস্টমি, এই জেজুনোস্টমিটা ইন্ট্রাঅপারেটিভলি দিতে হয়। কোন একটা অপারেশনের সময় আমরা একটা টিউব জেজুনাম পর্যন্ত দিয়ে আসবো, এটাকে বলা হয় ফিডিং জেজুনোস্টমি টিউব। কেন? পোস্ট অপারেটিভলি এই ফিডিং জেজুনোস্টমি টিউব দিয়ে আমরা পেশেন্টকে খাবার দিই। এছাড়াও আইভি অ্যাক্সেস রাখবো, আইভি অ্যাক্সেস দিয়ে আমরা কি দিব? আইভি ফ্লুইড দিব। ওকে, তাহলে এখানে অ্যাভেলেবল রুটস ফর ডেলিভারি অফ আর্টিফিশিয়াল নিউট্রিশন। আর্টিফিশিয়াল নিউট্রিশন আমরা কোন কোন রুটে দিতে পারি? এখানে যদি আমরা ব্রড হেডিং এ চিন্তা করি, প্যারেন্টেরাল আর হচ্ছে এন্টেরাল। এন্টেরাল মানে হচ্ছে খাবারটা যাবে আমাদের ইন্টেস্টাইন, যেমন ন্যাজোগ্যাস্ট্রিক বা ন্যাজোডিউডেনাল বা ন্যাজোজেজুনাল টিউব, যেগুলো নর্মালি আমরা এনজি টিউব বা এনজে টিউব আমরা পেশেন্টদেরকে দিই সেগুলো। যেমন একটা স্ট্রোকের পেশেন্টকে আমাদের কাছে আসলে আমরা কি করি? তাকে আমরা এনজি টিউব দিয়ে দিই। তারপরে ধরেন একজন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, তাকে আমরা এনজে দিই, ন্যাজোজেজুনাল। এনজি দিয়ে আমরা ধরেন স্ট্রোকের পেশেন্ট দিই। তাহলে এই যে আমরা থ্রু দ্য নস্ট্রিল আমরা একটা টিউব প্লেস করব, এটা এন্টেরাল ফিডিং এর একটা অপশন। এছাড়া হোল ফুড বাই মাউথ, পেশেন্ট যদি খেতে পারে, যদি সোয়ালো করতে পারে, তাহলে আমরা তাকে মুখে খাবার দিব। আর খেতে না পারলে তখন আমরা এনজি বা এনজে তে যাবো। এখন কথা হচ্ছে এনজি বা এনজে দিব যদি এই পেশেন্টের ব্যাপারে আমাদের প্ল্যান থাকে যে আমরা 14 দিনের কম সময় ধরে আমরা তাকে ফিডিং দিব, তাহলে আমরা এই টিউবগুলো ইউজ করব। কিন্তু যদি আমাদের প্ল্যান থাকে যে আমরা 14 দিনের বেশি সময় ধরে আমরা ফিডিং দিব পেশেন্টদেরকে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো গ্যাস্ট্রোস্টমি টিউব বা জেজুনোস্টমি টিউব। এই গ্যাস্ট্রোস্টমি টিউব বা জেজুনোস্টমি টিউব আবার কয়েক ধরনের হয়, যে রেডিওলজিক্যাল গাইডেড, এন্ডোস্কোপি গাইডেড বা সার্জিক্যাল। এর ডিটেলস আমরা সামনে আলোচনা করব। আর প্যারেন্টেরালের মধ্যে আছে টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন এন্ড পার্শিয়াল প্যারেন্টেরাল নিউট্রিশন। এগুলো আমরা দিতে পারি, যে সাবক্লাভিয়ানে দেওয়া হচ্ছে টিপিএন, আর পেরিফেরাল ক্যানুলা দিয়ে দিতে পারি আমরা টিপিএন। ওকে, তাহলে প্রথমে আলোচনা করব টিউব ফিডিং। যারা নর্মালি নিউট্রিশনাল ইনটেক করতে পারে না, উইথ ওরাল সাপ্লিমেন্ট যারা খেতে পারে না, যাদের সোয়ালোইং এর সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা টিউব ফিডিং দিই। এখন টিউব ফিডিং এর যে টিউবের একটা এন্ড তো আমাদের পেশেন্টের বডির বাইরে থাকে, আরেকটা এন্ড কোথায় থাকে? পেটের ভিতরে। পেটের ভিতরে কোথায় থাকতে পারে? স্টোমাকে থাকতে পারে। তাহলে স্টোমাকে থাকলে বলি এনজি, আর জেজুনামে গেলে আমরা বলি এনজে। এখন কথা হচ্ছে আমরা এটাকে কোথায় প্লেস করব? যেটা আমাদের ভিতরের দিকের এন্ড একটা টিউবের, সেটা আমরা কোথায় প্লেস করব তার উপর ডিপেন্ড করে প্রি পাইলোরি এন্ড বিয়ন্ড দ্য পাইলোরাস। মানে এটা যদি আমাদের স্টোমাক হয়, এটা যদি আমাদের পাইলোরাস হয়, তাহলে এই পাইলোরাসের আগ পর্যন্ত থাকতে পারে বা এই পাইলোরাসের পরে পর্যন্ত দিতে পারে। এটার উপর ডিপেন্ড করতেছে যে প্রি পাইলোরি অথবা বিয়ন্ড দ্য পাইলোরাস। ওকে, তাহলে প্রি পাইলোরি কোনগুলা? যেগুলো হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউব, ফাইন বোর ফিডিং টিউব, এটা আমরা দিতে পারি হচ্ছে নস্ট্রিল দিয়ে, অথবা সার্জিক্যালি বা এন্ডোস্কোপিক্যালি প্লেসড গ্যাস্ট্রোস্টমি, যে স্টোমাকের ভিতরে বাইরে থেকে অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে যদি আমরা স্টোমাকের ভিতরে একটা
টিউব প্লেস করতে পারি। এই ছবিটার মতো দেখেন, এই ছবিটার মতো বডির বাইরে থেকে আমরা এই যে দেখেন স্কিন দিয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে ঢুকে স্টোমাকের মধ্যে প্লেস করতেছি, বা আমাদের এন্ডোস্কোপি গাইডেড বা রেডিওলজি গাইডেড বা সার্জিক্যালি আমরা জেজুনামের মধ্যে দিচ্ছি, এভাবেও দেওয়া যায়। ওকে, বিয়ন্ড দ্য পাইলোরাস হচ্ছে ন্যাজোজেজুনাল টিউব বা ফিডিং জেজুনাল স্টোম। কথা হচ্ছে এখন আমরা এন জি কাদেরকে দিব, এন জে কাদেরকে দিব। ওকে, আমরা এন জি দিব যাদের ক্ষেত্রে শর্ট টার্ম 14 দিনের কম সময় ধরে আমাদের ফিডিং দেওয়ার প্ল্যান, তাদের ক্ষেত্রে এনজি এনজে দুইটাই দিব। কিন্তু যাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস আছে বা কোনো স্টোমাকের প্যাথোলজি বা ইসোফেগাসের প্যাথোলজি, তাদের ক্ষেত্রে আমরা দিব ন্যাজো জেজুনাল, ন্যাজো জেজুনাল। এন্ড এই যে আমাদের এন্টারাল ফিডিং, এন্টারাল ফিডিং এ আমরা কোন কোন ফুড এলিমেন্ট কতটুকু দিব সেটা কে ডিসাইড করে দিবে? ওকে, তাহলে এটা ডিটারমাইন করে দিবে একজন ডায়েটিশিয়ান। আমরা একজন ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করে একটা ফিডিং রেজাইম প্ল্যান করব পেশেন্টকে দেওয়ার জন্য। এন্ড ফিডিং এর রেটটা হবে 10 to 20 ml per hour and 75 ml per hour পর্যন্ত আমরা এটাকে বাড়াতে পারি। 10 থেকে 20 এটা আমরা বাড়াতে পারি 75 পর্যন্ত, যদি পেশেন্ট টলারেট করতে পারে তাহলে। ওকে, তারপরে আসি কমপ্লিকেশনস অফ এন্টারাল ফিডিং। কি কমপ্লিকেশন হতে পারে? টিউব রিলেটেড কিছু কমপ্লিকেশন, জিআইটি তে কিছু কমপ্লিকেশন, মেটাবলিক কিছু কমপ্লিকেশন। টিউব কি হতে পারে? টিউব যদি ঠিক জায়গায় না যায় তার মানে হচ্ছে ম্যাল পজিশন। দেন টিউবটা জায়গা থেকে সরে যেতে পারে, ডিসপ্লেসমেন্ট। টিউবটা ব্লক হয়ে যেতে পারে, ব্রেকেজ লিকেজ হতে পারে। দেন লোকালি কি হতে পারে? ইরোশন, স্কিন মিউকোজা ইরিটেশন হতে পারে। এছাড়া জিআইটি থেকে কি প্রবলেম হতে পারে? ডায়রিয়া, ব্লোটিং, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ক্র্যাম্প। দেন এটা অ্যাসপিরেশন হতে পারে। যদি আমরা স্টোমাকে ফিডিং টিউব দেই তাহলে খাবারটা অ্যাসপিরেট হয়ে লাংসে চলে আসতে পারে। এছাড়া কনস্টিপেশনও হতে পারে, ডায়রিয়াও হয় আবার কনস্টিপেশনও হয়। তারপরে আসি মেটাবলিক বা বায়োকেমিক্যাল কিছু জিনিস আছে। ইলেকট্রোলাইট ডিসঅর্ডার ইনক্লুডিং রিফিডিং সিনড্রোম, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে ডিটেলস আমরা একটু পরেই করব। তার মানে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হতে পারে এবং রিফিডিং সিনড্রোম হতে পারে। ভিটামিন, মিনারেল, ট্রেস এলিমেন্টের ডেফিসিয়েন্সি হয় এন্ড বিভিন্ন ড্রাগের সাথে ইন্টারাকশন হতে পারে। তাহলে এই বক্সটা ইম্পর্টেন্ট, যে কমপ্লিকেশনস অফ এন্টেরাল ফিডিং। ন্যাজোগ্যাস্ট্রিক এন্ড ন্যাজোভেজিনাল ফিডিং টিউব, এটা আমরা কিভাবে প্লেস করি? তাহলে এনজি টিউব আমরা কিভাবে প্লেস করি আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব, যেটা ন্যাজোগ্যাস্ট্রিক টিউবটা আমরা যেভাবে আমাদের দেশে প্র্যাকটিস করি যে পেশেন্টের স্টোমাকের মধ্যে গেল কিনা সেটা দেখার জন্য একটা 50 সিসি টমি সিরিঞ্জের মধ্যে বাতাস নিয়ে বাতাসটা আমরা ইনফ্লেট করে দেই, তারপরে আমরা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে একটা স্টেথোস্কোপ বসায় কানে শুনি যে হুশ সাউন্ড হলো কিনা। বাট এটা করা যাবে না, এটা ইথিক্যাল প্র্যাকটিস না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যে টিউবটা প্লেস করার পরে আমরা অ্যাসপিরেট করব, সেই অ্যাসপিরেটটাকে আমরা পিএইচ টেস্টিং করব। কি দিয়ে? পিএইচ ইন্ডিকেটর দিয়ে, পিএইচ ইন্ডিকেটর দিয়ে। মানে আমরা ওয়ার্ডে যেটা করি সেটা আমরা প্র্যাকটিক্যালি করার ক্ষেত্রে করবো, কারণ আমাদের দেশে পিএইচ ইন্ডিকেটর কোথায় পাবো? আমরা এক্সরে করাটা আমাদের দেশে অ্যাভেলেবল না। কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, ভাইভাতে বলবো, তখন আমরা বলবো যে পিএইচ ইন্ডিকেটর দিয়ে আমরা সেই অ্যাসপিরেটের পিএইচ টেস্ট করবো। ওকে, এছাড়া আমরা কি করতে পারি? একটা চেস্ট রেডিওগ্রাফ করতে পারি, একটা এক্সরে করতে পারি, একটা এক্সরে করে দেখতে পারি যে ঠিক জায়গায় প্লেস হয়েছে কিনা। তাহলে তাদের ক্ষেত্রে আমরা জেজুনামে টিউব প্লেস করব যাদের ক্ষেত্রে আমরা স্টোমাকটাকে বাইপাস করতে চাই। স্টোমাকটাকে বাইপাস মানে স্টোমাকে খাবার দিব না। স্টোমাকে খাবার দিলে কি হতে পারে? অ্যাসপিরেশন হতে পারে।
বা স্টোমাকে কোনো প্যাথোলজি আছে, বা ধরেন কোনো কারণে স্টোমাক কেটে ফেলতে হলো, বা ইসোফেগাসের কোনো প্যাথোলজি আছে, সেই ক্ষেত্রে আমরা স্টোমাকে খাবার দিব না, স্টোমাককে বাইপাস করে আমরা জেজুনামে যেতে চাই। সেক্ষেত্রে আমরা নেজো জেজুনাল টিউব বা জেজুনোস্টোমি দিব। এছাড়া যাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোস্টোমি করা পসিবল না, তাদের ক্ষেত্রে আমরা জেজুনোস্টোমি করব। এখন ন্যাজোজেজুনাল টিউব প্লেসমেন্টটা এন্ডোস্কোপি গাইডেড হতে পারে, রেডিওলজিক্যাল আল্ট্রাসাউন্ড গাইডেড হতে পারে, ফ্লুরোস্কোপিক গাইডেড হতে পারে। অ্যান্ড ন্যাজোজেজুনাল টিউবটা ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের মতো ওয়ার্ড সেটিং এ করা যায় না, ওয়ার্ডে করা যায় না। এটা স্পেশালাইজড, মানে কোনো স্পেশালিস্টকে দিয়ে করাইতে হবে, এবং নর্মাল ওয়ার্ডে না, এটা অপারেশন থিয়েটারে নিয়ে খুব কষাসলি করতে হবে, এবং গাইডেন্স লাগবে, এন্ডোস্কোপিক, রেডিওলজিক্যাল বা ফ্লুরোস্কোপিক গাইডেন্স লাগবে। কিন্তু এনজি টিউব, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব আপনি ওয়ার্ডেই করতে পারবেন। এবং আমরা যেটা করি যে এয়ার ইনসাফিউশন দিয়ে হুশ টেস্ট করি, বাট এটা আমরা থিওরিটিক্যালি বলবো না। এখানে আমরা বলবো হচ্ছে পিএইচ ইন্ডিকেটর আর চেস্ট রেডিওগ্রাফ করে আমরা কনফার্ম করি যে আমাদের এনজি টিউব স্টোমাকে গেল কিনা। এরপরে আসি গ্যাস্ট্রোস্টোমি। তাহলে গ্যাস্ট্রোস্টোমি টিউব কখন আমরা দেবো? যখন লঙ্গার টার্ম ফিডিং, মানে 14 ডেজের বেশি সময় ধরে ফিডিং দেওয়ার প্ল্যান থাকলে আমরা গ্যাস্ট্রোস্টোমি করব। এবং এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে করতে হবে, কারণ যেহেতু লং টার্মের জন্য, তার মানে লং টার্ম ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড লাইফস্টাইল ইমপ্লিকেশনের দরকার আছে, এই জন্য মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ দরকার। এখন গ্যাস্ট্রোস্টোমি ইনসারশন করতে হবে এন্ডোস্কোপিক, রেডিওলজিক্যাল অথবা সার্জিক্যাল। এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি, জাস্ট অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের স্কিনকে কেটে স্টোমাকের মধ্যে টিউব বসায় দিতে হবে, দেন এটাকে সুচার করে টিউবটাকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সেলাই করে দেওয়া হবে, এটা হচ্ছে পারকিউটেনিয়াস। আর রেডিওলজিক্যাল গাইডেড এর নাম হচ্ছে আরআইজি, রেডিওলজিক্যালি ইনসার্টেড গ্যাস্ট্রোস্টোমি, অথবা সার্জারি করে একটা ল্যাপারোটমি বা একটা ল্যাপারোস্কোপি করেও করা যায়। ওকে, তাহলে পেগ বা পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি হচ্ছে এন্ডোস্কোপি দিয়ে করা হয়, অ্যাভয়েডিং না সার্জিক্যাল ইনসিশন অ্যান্ড জেনারেল অ্যানাস্থেশিয়া। তার মানে এখানে আমরা ইনসিশন দিই না, অ্যানাস্থেশিয়া দিই না, জাস্ট এন্ডোস্কোপি গাইডেড ভাবে আমরা দিয়ে দিই। আর যখন আমরা একটা ইনসিশন দিব সেটাকে বলবো সার্জিক্যাল, আর যখন আমরা রেডিওলজিক্যাল গাইডেড করবো তার নাম হয়ে যাবে আরআইজি বা রিচ। ওকে, তাহলে এখানে দেখাচ্ছে যে পারকিউটেনিয়াস এন্ডোস্কোপি কিভাবে করা হয়। পারকিউটেনিয়াস এন্ডোস্কোপি দেখেন স্কিন, সাবকিউটেনিয়াস ফ্যাট, মাসেল, দেন হচ্ছে স্টোমাকের ওয়াল, এগুলো ভেদ করে এখানে আমাদের টিউব দিয়ে দেওয়া হয়। এটা একটা পেগ টিউবের ছবি। নাও কাম টু দ্য কমপ্লিকেশন। যে কোনো প্রসিডিউর, যে কোনো ট্রিটমেন্ট, সবকিছুরই কি কিছু না কিছু কমপ্লিকেশন থাকে। তো আমাদের গ্যাস্ট্রোস্টোমির কমপ্লিকেশন হচ্ছে পারফোরেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, পেরিটোনাইটিস, সেপসিস, ফিস্টুলা, ব্লকেজ, ডিসপ্লেসমেন্ট। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিকেশন। জেজুনোস্টোমি, সার্জিক্যাল জেজুনোস্টোমি করা যায়, এছাড়াও কি এন্ডোস্কোপি গাইডেড করা যায় বা রেডিওলজিক্যাল গাইডেড করা যায়। ওকে, এখন ইসোফেগোগ্যাস্ট্রিক সার্জারির ক্ষেত্রে কমনলি সার্জিক্যাল জেজুনোস্টোমি করা হয়। জেজুনোস্টোমি করার জন্য জেনারেল অ্যানাস্থেশিয়া লাগবে, ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপিক প্রসিডিউর লাগবে, এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালের সাথে প্রক্সিমাল জেজুনামকে ফ্যাসিলিটেট, মানে এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে জেজুনামের মধ্যে টিউব প্লেস করতে হবে। The site of the insertion in the jejunum fixed to the anterior abdominal wall, যাতে করে ফার্দার লিকেজ না হয়।
এছাড়াও রেডিওলজিক্যাল একটা গাইড ওয়্যারের গাইডেন্সেও করা যায়, ফ্লোরোস্কোপি গাইডেন্সে করা যায়। রিসেন্টলি এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় যে জিনিসটাকে মানে প্রপারলি সাইট করার জন্য, প্রপার সাইটে করার জন্য। এরপরে আসি প্যারেন্টেরাল নিউট্রিশন। এন্টেরাল নিউট্রিশনে আমরা কি করছিলাম, যে খাবারটা ডিরেক্টলি আমরা স্টোমাকে বা ইন্টেস্টাইনে দিব, কিন্তু প্যারেন্টেরালে হচ্ছে আমরা ব্লাডের মধ্যে দিই। যাদের অ্যাবজর্পশনের সমস্যা আছে তাদেরকে আমরা ডিরেক্ট ব্লাডে দিই, আইভি। ওকে, এন্ড কমনেস্ট ইন্ডিকেশন হচ্ছে শর্ট বাউল সিনড্রোম, কারণ অ্যাবজর্পশন করতে পারে না। এরপরে কারা আছে, যারা হচ্ছে আইবিডির পেশেন্ট, ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট। তাছাড়াও কারা এন্টারোকুটেনিয়াস ফিস্টুলা যাবে, কুটেনিয়াস ফিস্টুলা। এখন প্যারেন্টেরাল নিউট্রিশনের এনার্জি কন্টেন্ট হচ্ছে 150 থেকে 250 কিলো ক্যালোরি পার গ্রাম অফ প্রোটিন এন্ড 30 to 50% হচ্ছে ফ্যাট থেকে এনার্জি আসে। তো টিপিএন এর নর্মাল ফর্মুলাটা এরকম হয়, যেখানে ওয়াটার থাকে, 50% হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট থাকে, 30% হচ্ছে গিয়ে প্রোটিন থাকে, 20% হচ্ছে গিয়ে ফ্যাট থাকে। আর বিভিন্ন রকমের টিপিএন রেজিমে বিভিন্ন রকমের রেশিও ইউজ করা হয়, বাট কমনলি এরকম যে 50-30-20 এরকম একটা জিনিস মেনটেন করে। এই টিপিএন এর সাথে ফলিক অ্যাসিড দিতে হয় বা আদার কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হয়, যেমন ফসফেট দিতে হয়, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, ফেরেটিন, ফোলেট, ভিটামিন B12, ভিটামিন ডি, এই জিনিসগুলো দিতে হয়। এবং এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলা চেক করতে হয় যেগুলো লেভেল বডিতে ঠিক আছে কিনা। যদি 28 ডেজ এর বেশি সময় ধরে পেশেন্ট টিপিএন পায়, তখন আমাদের এই জিনিসগুলো চেক করতে হবে, অথবা 3 মাস পর পর আমরা পেশেন্টদের ক্ষেত্রে এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো চেক করতে পারি যে ঠিক আছে। আর টিপিএন এর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফেট। ফসফেট লেভেল ব্লাডে ঠিক আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফসফেট লেভেল কম থাকলে কি হয়, রিফিডিং সিনড্রোম হতে পারে। এখন প্যারেন্টেরাল নিউট্রিশন আমরা কিভাবে দিব? প্যারেন্টেরাল নিউট্রিশন আমরা দিব সেন্ট্রাল ভেনাস লাইনে অথবা পিআইসিসি লাইনে। পিআইসিসি মানে হচ্ছে পেরিফেরালি ইনসার্টেড সেন্ট্রাল ক্যাথেটার, পেরিফেরালি ইনসার্টেড সেন্ট্রাল ক্যাথেটার অথবা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। তার মানে এই দুইভাবে আমরা দিতে পারি টিপিএন। এখন সেন্ট্রাল ভেনাস সিস্টেমে আমরা কিভাবে দিই, দিতে পারি আমরা 3টা জায়গায়। একটা হচ্ছে সাবক্ল্যাভিয়ান ভেইন, এছাড়া হচ্ছে ফিমোরাল ভেইন, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনাল জুগুলার। এই 3টা ভেইনে আমরা দিতে পারি। আর পিআইসিসি লাইন দিতে পারি ব্যাসিলিক ভেইন, সেফালিক ভেইন, ব্র্যাকিয়াল ভেইন, মিডিয়ান কিউবিটাল ভেইন অফ দ্য আর্ম। তাহলে আর্ম, ফোরআর্মের যে ভেইনগুলো আছে সেখানে আমরা দিতে পারি পিআইসিসি লাইন। আর সেন্ট্রাল ভেনাস লাইন করার জন্য আমরা ফিমোরাল লাইনটা আমরা অ্যাভয়েড করব। কেন? এখানে ইনফেকশনের চান্স বেশি থাকে, ফিমোরাল লাইনে ইনফেকশনের চান্স বেশি থাকে, কারণ এর আশেপাশে জেনিটালিয়া থাকে, অ্যানাস থাকে, সেখান থেকে ব্যাকটেরিয়া মাইগ্রেট করে এই রিজিয়নটা বেশি স্টেরাইল থাকে না আর কি। তার জন্য এখানে ইনফেকশনের ভয়ে আমরা এই জায়গাটাকে অ্যাভয়েড করি। কমনলি আমরা দিব সাবক্ল্যাভিয়ান আর ইন্টারনাল জুগুলার। তাহলে এই প্যারেন্টারাল ফিডিং এর আগে আমরা একটা এক্সরে করব, চেস্ট রেডিওগ্রাফ করে দেখব যে সিভি লাইনের টিপটা সুপিরিয়র ভেনা কেভা বা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আছে কি। এখন কথা হচ্ছে নরমাল আমাদের যেটা আইভি ফ্লুইডের অসমোলারিটি অ্যারাউন্ড 300 মিলি অসমোল, এন্ড আমাদের ব্লাডের অসমোলারিটিও মোটামুটি এটার কাছাকাছি। কিন্তু আমাদের যে টিপিএন গুলো আছে, এই টিপিএন এর অসমোলারিটি প্রায় 900 মতো, 900 মিলি অসমোলের মতো। ওকে, তার মানে অনেক বেশি অসমোলারিটি, হাই অসমোলারিটি। এই হাই অসমোলারিটি প্যারেন্টাল নিউট্রিশন আমরা যদি কোনো লাইন দিয়ে দিই,
সেই ভেইনগুলোতে কি হবে, থ্রোম্বো ফ্লেবাইটিস হবে। থ্রোম্বো ফ্লেবাইটিস হবে, সেই ভয়ের কারণে কি আমরা আমরা নর্মাল আইভি ক্যানুলা দিয়ে আমরা এই টিপিএন দিতে পারি। এন্ড আমরা যে পিআইসিসি লাইন দিব, পিআইসিসি লাইন আমরা কাদেরকে দিব, যাদেরকে 14 দিনের কম সময় ধরে আমরা দিতে চাই ফিডিং, তাদের ক্ষেত্রে আমরা পেরিফেরাল ভেইনে দিব। আদারওয়াইজ আমরা সিভি লাইনে। আচ্ছা, এখানে একটা ছবি, এটা হচ্ছে আমাদের সিভি লাইনের একটা ছবি। সিভি লাইনে সিভি লাইন তাহলে কি ইন্টারনাল জুগুলার ভেইন অথবা সাবক্লেভিয়ান ভেইন দিয়ে এটা রাইট অ্যাট্রিয়াম সুপিরিয়র ভেনাকে বাঁধিয়ে রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত একটা লাইন করা। আর এই যে এক্সট্রাটা, এই এক্সট্রাটা দিয়ে বোঝাচ্ছে যে একটা এনজি টিউব এটা স্টোমাক পর্যন্ত পৌঁছাইছে কিনা সেটা দেখার জন্য। দেখেন এটা বিলো দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে টিউব দেখা যাচ্ছে, তার মানে এটা স্টোমাকের মধ্যে পৌঁছায় গেছে। কিন্তু যদি এটা কোনো কারণে লাংসে ঢুকে যায় তো তাহলে এই টিউবটা এরকমই সেই দিকে ঢুকে যায়, মানে ডায়াফ্রামের উপরে থাকবে। তাহলে ডায়াফ্রামের নিচে মিড লাইনকে ক্রস করে গেছে, তার মানে হচ্ছে এটা স্টোমাকে ঠিকমতো প্লেস হয়েছে। কমপ্লিকেশনস অফ প্যারেন্টারাল ফিডিং। প্যারেন্টারাল ফিডিং এর এক নম্বর কথা যেটা আমরা বলছি যে থ্রোম্বো ফ্লেবাইটিস হতে পারে লাইন থেকে, এছাড়া থ্রোম্বোসিস, সেপসিস হতে পারে, এছাড়া ইনসারশনের সময় নিউমোথোরাক্স হতে পারে, মিসপ্লেসমেন্ট হতে পারে, এছাড়া মেটাবলিক কমপ্লিকেশন যেগুলো ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, ব্লাড সুগার ডিরেঞ্জমেন্ট, লিভার ফাংশন ডিটেরিয়েশন, মেটাবলিক বোন ডিজিজ, ভিটামিন ডেফিসিয়েন্সি and most importantly refeeding syndrome। মানে এখন আমরা এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট টপিক রিফিডিং সিনড্রোম সম্পর্কে পড়ব। এটা একটা মেটাবলিক কমপ্লিকেশন, বোথ প্যারেন্টারাল এন্ড এন্টারাল ফিডিং এ এই কমপ্লিকেশনটা হয়। কখন হয়? প্রথম কয়েকদিনের মধ্যে, ফার্স্ট ফিউ ডেজ আফটার স্টার্টিং দ্য আর্টিফিশিয়াল নিউট্রিশন। আর্টিফিশিয়াল নিউট্রিশন দেওয়া শুরু করলে 1-2 দিনের মধ্যে রিফিডিং সিনড্রোম হয়। রিফিডিং সিনড্রোমের রিস্কে কারা আছে? যাদের হাইপোফসফেটিমিয়া আছে, যাদের বডিতে ফসফেটের পরিমাণ কম, সেই পেশেন্টরা যদি স্টারভেশনে থাকে এবং স্টারভেশনের পরে যখনই তাকে আমি ফিডিং শুরু করবো তখনই তার রিফিডিং সিনড্রোম হবে। এখানে কি হয়, ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট শিফট হয় বিটুইন দ্য ইন্ট্রা এন্ড এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টস অফ দ্য বডি। এখানে অ্যারিথমিয়া হয়, মাসল উইকনেস, রেসপিরেটরি কার্ডিয়াক ফেলিওর, ইডেমা, লেথার্জি, সিজার। এখন রিফিডিং সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আমরা যখন পেশেন্টের ফসফেট লেভেল দেখবো কম, পটাশিয়াম লেভেল মেজার করলে দেখবো লো আছে, ক্যালসিয়াম লেভেল কম থাকবে, ম্যাগনেসিয়াম লেভেল কম থাকবে এবং ল্যাকটিক অ্যাসিডোসিস থাকবে, তাহলে এই ল্যাবরেটরি টেস্টগুলো আমরা করব। এখন রিফিডিং সিনড্রোমটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এখন কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে আমরা যখন ফিডিং শুরু করব 10 কিলো ক্যালোরি পার কেজি পার ডে এই রেটে শুরু করব এবং 4 থেকে 7 দিন পরে আমরা ফুল রিকোয়ারমেন্টে যাব। ফুল রিকোয়ারমেন্টে যাব মানে একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমি রোজা আছি, ইফতারের সময় আমি কি করবো? আমি যে সারাদিন খাই নাই, আমি যে 3 বেলার খাবার স্কিপ করলাম, এখন আমি ইফতারের সময় বসে কি আমি 3 বেলার খাবার খেয়ে ফেলবো একবারে এক বসাতে? না। আমি কি করি, আমরা কি করি নর্মালি যে আমরা শরবত খাই বা ফ্রুটস খাই বা হালকা পাতলা কিছু খাই, এরপর আমরা নামাজ পড়ি, এরপর আমরা ডিনারে একটু ভরপেট খাই, তারপর আমরা ভোর রাতে সেহরির সময় আরেকটু ভালো করে খাই। তার মানে আমি যে সারাদিন না খেয়ে থাকলাম, আমি তো ইফতারের সময় বসে 3 বেলার খাবার একসাথে খেয়ে ফেলি না, আমি খাবারটা আস্তে আস্তে শুরু করি, যে 2-4 ঘন্টা পর পর আমি একটা গ্যাপ দিয়ে দিয়ে খাই। এখানে ব্যাপারটা তাই যে আমি 10 কিলো ক্যালোরি পার কেজি পার ডে এই হিসাবে শুরু করবো, দেন 4 থেকে 7 দিনের মধ্যে আমি ফুল ডোজ পর্যন্ত যাব। একবারে যদি আমি ফুল ডোজে যাই তখন কি হবে, বডিতে রিফিডিং সিনড্রোম হবে পেশেন্ট। ওকে, এন্ড এই রিফিডিং সিনড্রোমের পেশেন্টদেরকে, মানে রিফিডিং সিনড্রোমটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই নিউট্রিশনাল সাপোর্টের সাথে, মানে এই টিপিএন এর সাথে আমাদেরকে সাপ্লিমেন্টারি থায়ামিন দিতে হবে, ভিটামিন ডি দিতে হবে, মাল্টিভিটামিন এবং কিছু ট্রেস এলিমেন্টও দিতে হবে।
অ্যান্ড রিপিটিং সিনড্রোম কোনো পেশেন্টের হবে কিনা, সব পেশেন্টের ক্ষেত্রে তো হয় না, কোন কোন পেশেন্টের হতে পারে সেটা আমরা চিন্তা করবো। যাদের বিএমআই কম, আনইনটেনশনাল ওয়েট লস তাদের বেশি হবে, কত বেশি সময় ধরে পেশেন্ট স্টারভেশনে ছিল সেটা একটা ফ্যাক্টর, অ্যান্ড ইলেকট্রোলাইট লেভেল, যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যদি কম থাকে সেই পেশেন্টের রিপিটিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে কারা এট রিস্কে আছে? যাদের ওয়ান অর মোর অফ দ্য ফলোইং, যে বিএমআই 16 এর কম, আনইনটেনশনাল ওয়েট লস 15% এর বেশি, এন্ড 10 দিন ধরে সে কিছু খায় নাই বা নেক্সট 10 দিন ধরে তার খাওয়া কম হবে। ওকে, এছাড়া হচ্ছে পটাশিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম লেভেল যদি কম থাকে, তারা হচ্ছে এট রিস্ক। তাহলে ওয়ান অর মোর এই চারটার মধ্যে থেকে যদি একটা থাকে তার মানে এট রিস্ক অফ ডেভেলপিং রিপিটিং সিনড্রোম। আর পরের যে পয়েন্টগুলো আছে এটা হচ্ছে টু অর মোর, এই চারটা থেকে মিনিমাম 2টা থাকতে হবে। যদি 2টা থাকে, চারটার মধ্যে 2টা পজিটিভ থাকে, তার মানে রিপিটিং সিনড্রোমের চান্স আছে। এটা কি বিএমআই 18.5 এর কম, ওয়েট লস 10% এর বেশি, অ্যান্ড মোর দেন 5 ডেজ ধরে সে খায় নাই বা পরবর্তী 5 ডেজ ধরে সে খাবে না। এছাড়াও অ্যালকোহল, মেডিকেশন, ইনসুলিন, কেমোথেরাপি, অ্যান্টাসিড, ডায়াবেটিস, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এটা আমি মনে রাখতাম এভাবে, এ সি আই ডি। ডিতে হচ্ছে ডায়াবেটিক্স, আইতে হচ্ছে ইনসুলিন, সিতে হচ্ছে কেমোথেরাপি, এতে হচ্ছে অ্যালকোহল। ওকে, থ্যাংক ইউ। তাহলে এতটুকু ছিল আমাদের ক্লাস। এই চ্যাপ্টার থেকে সবথেকে ইম্পর্টেন্ট যদি কিছু সাজেশন বলেন তাহলে বলবো, একদম প্রথমে আমরা যে 2টা বক্স করেছিলাম সেই 2টা বক্স খুব ইম্পর্টেন্ট, আর লাস্টের দিকের এই যে রিপিটিং সিনড্রোমের যা কিছু, এটা খুব ইম্পর্টেন্ট, আর শর্ট বাউল সিনড্রোম এটাও ইম্পর্টেন্ট। সবথেকে ইম্পর্টেন্ট চিন্তা করলে এই কটা টপিক। এছাড়া এই চ্যাপ্টারে আমরা আজকে যা কিছু পড়লাম প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম অ্যান্ড ফর আওয়ার প্র্যাকটিস অলসো। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারে। ওকে, আই থিঙ্ক কারো কোনো প্রশ্ন নাই এখন, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। অর্ণব ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আমরা তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।